বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, সংগ্রামী মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা সকলেই জানি আগামী জুন মাসে আমাদের 2026 এবং 27 অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হবে এবং জাতীয় সংসদে পেশ করা হবে। তো এই বাজেটে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কিছু পরামর্শ ও প্রস্তাবনাবলী আমরা সরকারকে দিতে চাই। সেই লক্ষ্যে আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়ে কষ্ট করে এনেছি। এখন আমি আপনাদের সামনে জাতীয় বাজেট 2026 এবং 27 অর্থ বছরের বাজেটে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কিছু প্রস্তাবাবলী এবং সুপারিশমালা পেশ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, ভূমিকা ও প্রেক্ষাপট। বাংলাদেশ খেলাফত মজলিস একটি ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল, যা সুশাসন, ন্যায় বিচার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। জাতীয় বাজেট একটি রাষ্ট্রের অগ্রাধিকার ও দর্শনের প্রতিফলন। তাই 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নে এই মুহূর্তে আমরা সরকারের প্রতি আমাদের সুচিন্তিত প্রস্তাবনা ও সুপারিশমালা পেশ করছি। আসন্ন 9,30,000 কোটি টাকার বাজেট বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম। কিন্তু কেবল বাজেটের আকার বড় হলেই জনগণের জীবন মান উন্নয়ন হয় না। প্রয়োজন সঠিক অগ্রাধিকার নির্ধারণ, সুষ্ঠু বণ্টন ও কার্যকর বাস্তবায়ন। মূল্যস্ফীতি, ব্যাপক বেকারত্ব, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে এই বাজেট প্রণীত হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছে। প্রথম অধ্যায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ। 1. মূল্যস্ফীতির সংকট। মার্চ 2026 পর্যন্ত দেশের সার্বিক মূল্যস্ফীতি 8.71% দাঁড়িয়েছে, যেখানে ফেব্রুয়ারিতে ছিল 9.13%। সরকার চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও তা এখনও অর্জিত হয়নি। খাদ্যপণ্য, জ্বালানি ও পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো মারাত্মক চাপের মুখে পড়ছে। 2. কর্মসংস্থানের সংকট। প্রতি বছর প্রায় 10-20 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ব্যাপক বেকারত্ব দেশের উৎপাদনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। 3. রাজস্ব সংগ্রহের দুর্বলতা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। চলতি অর্থ বছরে সংশোধিত লক্ষ্য 5,88,000 কোটি টাকা হলেও 4 লাখ কোটি টাকা সংগ্রহ নিয়েই অনিশ্চয়তা রয়েছে। জিডিপির তুলনায় কর জিডিপি অনুপাত
দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নের কাছাকাছি। চার, বিনিয়োগ স্থবিরতা ও আর্থিক খাতের অস্থিতিশীলতা। বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 23.5% এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় 0.3% নেমে এসেছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলাহীনতা, উচ্চ সুদের হার এবং ঋণ প্রাপ্তির জটিলতা বিনিয়োগ পরিবেশকে নিরুৎসাহিত করছে। দ্বিতীয় অধ্যায়, সুশাসন ও বাজেট বাস্তবায়ন। 1, দুর্নীতি দমন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ব্যয়ের প্রতিটি ধাপে তৃতীয় পক্ষের অডিট বাধ্যতামূলক। সরকারি ক্রয়ে টেন্ডারিং ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম পূর্ণাঙ্গ বাস্তবায়ন। দুদকের স্বাধীনতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থাকরণ। 2, এডিপি বাস্তবায়ন দক্ষতা। প্রকল্প বাছাইয়ে বাস্তবায়ন সক্ষমতা ও সময়সীমা উভয়কে কঠোর মানদণ্ড হিসাবে বিবেচনা করা। 2, চলমান প্রকল্পের সংখ্যা কমিয়ে মান বৃদ্ধি এবং সম্পূর্ণ প্রকল্পের মূল্যায়ন বাধ্যতামূলক। 3, প্রকল্প পরিচালকদের কার্যক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন ও জবাবদিহিতার ব্যবস্থা। 3, সংসদীয় তদারকি। বাজেট বাস্তবায়নের ত্রৈমাসিক প্রতিবেদন জাতীয় সংসদে পেশ বাধ্যতামূলক। 2, বিরোধী দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে স্বাধীন বাজেট মনিটরিং কমিটি গঠন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিসের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা বাজেট বিষয়ে। 1, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জনজীবনে স্বস্তি ফেরানো। মূল্যস্ফীতি কেবল একটি অর্থনৈতিক সূচক নয়, এটি কোটি পরিবারের রান্নাঘর, শিশুর খাবার ও মায়ের ওষুধের সাথে সরাসরি সম্পর্কিত। আমরা নিম্নোক্ত প্রস্তাবাবলী পেশ করছি। ক, নিত্যপণ্যে কর ও শুল্ক হ্রাস। চাল, ডাল, তেল, চিনি, ডিম ও শিশু খাদ্যে আমদানি শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার বা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে। 2, জাতীয় ভোক্তা সুরক্ষা আইন আরও শক্তিশালী করে মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 3, ওপেন মার্কেট সেলস OMS এর পরিধি বাড়িয়ে প্রতিটি উপজেলা পর্যায়ে বিস্তার এবং ডিজিটাল মনিটরিং নিশ্চিত করা। খ, সাপ্লাই চেইন ডিজিটাইজেশন ও যোগাযোগ উন্নয়ন। 1, কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সাপ্লাই চেইন ডিজিটাইজেশনে বিশেষ বরাদ্দ রেখে মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণ করা। 2, গ্রামীণ হাটবাজার আধুনিকীকরণ ও কোল্ড স্টোরেজ অবকাঠামো বিস্তারে বিশেষ বরাদ্দ রাখা। গ, কৃষকের জন্য প্রত্যক্ষ ভর্তুকি, সার, বীজ ও সেচে ভর্তুকি বৃদ্ধি করে সরাসরি কৃষকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা। 2, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি ক্রয় মূল্য MSP পদ্ধতি প্রবর্তন করা। 2,
কর্মসংস্থান সৃষ্টি, তারুণ্যের শক্তিকে কাজে লাগানো। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণ গোষ্ঠী। এই মানব সম্পদকে সঠিকভাবে কাজে না লাগালে এটি সামাজিক সমস্যায় পরিণত হবে। এই বিষয়ে আমরা নিম্নে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রস্তাব করছি। ক, স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়ন। 1, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে প্রথমে 3 বছর কর অব্যাহতি এবং পরবর্তী 2 বছর হ্রাসকৃত হারে কর গ্রহণ করা। 2, তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা সুদে 1 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত স্টার্ট আপ ঋণ দেওয়া। 3, স্টার্ট আপ পরিবেশ বান্ধব নিয়ন্ত্রক কাঠামো, ব্যবসা নিবন্ধন 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করার নিশ্চয়তা দেওয়া। খ, এআই ও ফ্রিল্যান্সিং ফান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বিশেষ তহবিল বরাদ্দ করা। প্রতিটি বিভাগে কমপক্ষে একটি করে ডিজিটাল ট্রেনিং সেন্টার স্থাপন, যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। 3, বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। গ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থায়ন। এসএমই খাতে সহজ শর্তে ঋণের জন্য বিশেষ গ্যারান্টি ফান্ড গঠন, লক্ষ্য 50,000। এসএমই ক্লাস্টার উন্নয়নে জেলাভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা। 3, ইসলামী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সুদমুক্ত এসএমই ফাইন্যান্সিং পণ্য বিস্তার করা। রপ্তানি বৈচিত্র্যায়ন, পোশাক শিল্পের বাইরে চামড়া, পাট, ঔষধ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও আইটি সেবা রপ্তানিতে বিশেষ প্রণোদনা ব্যবস্থা করা। 2, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ক্যাম্পেইনে বিশেষ বরাদ্দ রাখা। 3, স্বাস্থ্য খাত, সার্বজনীন স্বাস্থ্যসেবার ভিত্তি করা, বরাদ্দ ও কাঠামো। স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির কমপক্ষে 2.5% উন্নীত করার রোডম্যাপ নির্ধারণ। জেলা হাসপাতালগুলো আধুনিকীকরণ ও পূর্ণ ডিজিটাইজেশনে বিশেষ বরাদ্দ রাখা। 3, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ বাধ্যতামূলক করা। সার্বজনীন স্বাস্থ্য বীমা, প্রস্তাবিত জাতীয় স্বাস্থ্য বীমা প্রথম পর্যায়ে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চালু করতে হবে। গ, ঔষধ ও চিকিৎসা সামগ্রী, জেনেরিক ঔষধ ব্যবহার প্রসারে বিশেষ উদ্যোগ, প্রেসক্রিপশনে জেনেরিক নাম বাধ্যতামূলক। 2, দেশীয় ঔষধ শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে আর&ডি খাতে বিশেষ প্রণোদনা ব্যবস্থা রাখা। 4, শিক্ষা খাত, দক্ষ মানব সম্পদ ও নৈতিক নাগরিক গঠন। শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমান মানে জিডিপির মাত্র 2 থেকে 2.5% শিক্ষায় ব্যয় করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 4.6%। এই ঘাটতি পূরণ না হলে দক্ষ মানব সম্পদ গঠন করা সম্ভব হবে না। বরাদ্দ বৃদ্ধির রোডম্যাপ। 1, 5 বছরের মধ্যে শিক্ষা বরাদ্দ জিডিপির 4% নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বাজেট থেকেই বৃদ্ধির সূচনা করা। 2,
প্রযুক্তি দক্ষতা, ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষায় বিশেষ মনোযোগ দেওয়া। খ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে নিশ্চিত করা। শিল্প খাতের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ কারিকুলাম তৈরিতে বেসরকারি শিল্পের সাথে অংশীদারিত্ব। 3, কারিগরি শিক্ষার সামাজিক মর্যাদা বাড়াতে বিশেষ মিডিয়া ক্যাম্পেইন করা। গ, ডিজিটাল শিক্ষা ও AI একীভূতকরণ। 1, সকল মাধ্যমিক বিদ্যালয়ে AI ভিত্তিক শিক্ষা সহায়তা সিস্টেম চালু করা। 2, আরবি ভাষা শিক্ষা, মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তি। 3, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস বিতরণ কার্যক্রম। ঘ, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন। 1, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে স্বাধীন ও স্বায়ত্তশাসিত শিক্ষা কমিশন গঠন। 2, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তি, ইংরেজি ও বৃত্তিমূলক দক্ষতায় প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দ। 5, ইসলামী অর্থায়ন কাঠামো, সুদমুক্ত অর্থনীতির পথ। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে ইসলামী অর্থনৈতিক নীতিমালা কেবল ধর্মীয় দায়িত্বই নয়, বরং একটি ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনীতির বাস্তব পথ, যে বিষয়ে আমরা আমাদের কিছু প্রস্তাবনা পেশ করছি। ক, সুকুক বন্ড। সরকারি বাজেট ঘাটতির একটি অংশ সুকুক বন্ডের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া একটি সুদমুক্ত বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ দেবে। 2, অবকাঠামো প্রকল্পে সড়ক, বিদ্যুৎ, হাসপাতাল সুকুক ফাইন্যান্সিং চালু করা। খ, সুদমুক্ত SME ফান্ড। 1, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকারি ব্যাংকে সুদমুক্ত বিশেষ তহবিল গঠন করা। 2, মোরাবাহা, ইজারা ও মোশারাকা পদ্ধতিতে ব্যবসায়িক অর্থায়নের পরিধি বিস্তার করা। গ, ওয়াকফ ভিত্তিক সামাজিক উন্নয়ন। জাতীয় ওয়াকফ বোর্ড পুনর্গঠন ও শক্তিশালীকরণ। সামাজিক খাতে শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচন, ওয়াকফ সম্পদ কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে। 2, ওয়াকফ ডেভেলপমেন্ট ফান্ড গঠন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে। গ, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। 6, রাজস্ব সংস্কার, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা। ক, কর জাল বিস্তার, অনানুষ্ঠানিক খাতকে ক্রমান্বয়ে করের আওতায় আনা, সহজ নিবন্ধন ও সম্মতির ব্যবস্থার মাধ্যমে। 2, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং সম্পদের তথ্য প্রকাশে বাধ্যবাধকতা করা। খ, সম্পদ কর ও প্রগতিশীল কর ব্যবস্থা। 1, অতি ধনীদের অপ্রয়োজনীয় বিলাসিতা পণ্যে বিশেষ সারচার্জ আরোপ। 2, নিম্ন আয়ের শ্রেণীর কর ভার কমিয়ে উচ্চ আয়ের শ্রেণীর কর বৃদ্ধি ও আরো প্রগতিশীল কর কাঠামো তৈরি করা। গ, কর প্রশাসনের দক্ষতা। 1, এনবিআর সম্পূর্ণ
ডিজিটাইজেশন, কর ফাইলিং থেকে রিটার্ন পর্যন্ত অনলাইনে। 2. কর কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতে স্বাধীন তদারকি ব্যবস্থা করা। 7. বৈদেশিক ঋণের বিকল্প স্বনির্ভর অর্থায়নের পথ। ক. প্রবাসী বন্ড। 1. বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুদমুক্ত বা ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ বন্ড চালু করা। 2. প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর সুবিধা ও দেশে বিনিয়োগের সহজ পথ তৈরি করা। খ. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 1. বড় অবকাঠামো প্রকল্পে পিপিপি মডেল বিস্তার সরকারের স্বনির্ভরতা কমাতে, ঋণ নির্ভরতা কমাতে। 2. পিপিপি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে স্বাধীন অডিট বাধ্যতামূলক। গ. রপ্তানি বৈচিত্র্য ও রেমিট্যান্স বৃদ্ধি। 1. পোশাক শিল্পের বাইরে বহুমুখী রপ্তানি পণ্যে বিশেষ প্রণোদনা, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষা করা। 2. রেমিট্যান্স প্রেরণে ব্যাংকিং চ্যানেলে অতিরিক্ত নগদ প্রণোদনা 2.5% থেকে 5% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। 8. সামাজিক সুরক্ষা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার। ক. নগদ সহায়তা কর্মসূচি। 1. বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কমপক্ষে দ্বিগুণ করার প্রস্তাব। 2. শ্রমজীবী মানুষের কল্যাণ তহবিল শক্তিশালীকরণ। খ. খাদ্য নিরাপত্তা, সকল ইউনিয়নে ন্যায্য মূল্যের দোকান চালু এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাথে সংযুক্ত। 2. স্কুল ফিডিং প্রোগ্রামে বরাদ্দ বৃদ্ধি, দরিদ্র শিশুদের পুষ্টি ও স্কুলে উপস্থিতি নিশ্চিত করা। 9. পরিবেশ ও জলবায়ু, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। 1. জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য বিশেষ পুনর্বাসন তহবিল গঠন। 2. নদী দখল ও দূষণ রোধে বরাদ্দ বৃদ্ধি এবং কার্যকর আইন প্রয়োগ। 3. নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো, সৌরশক্তি ও বায়ু শক্তিতে বিশেষ প্রণোদনা। 4. ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিটি উপজেলায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ। 10. কৃষি ও গ্রামীণ উন্নয়ন, মাটি মানুষের কথা। 1. কৃষিতে সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রবর্তন ইসলামী ব্যাংকিং মডেলে। 2. কৃষিপণ্য বীমা ব্যবস্থা চালু, দুর্যোগে কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করা। 3. গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা, কৃষিপণ্য পরিবহন সহজ করা। 4. ই-কমার্সের মাধ্যমে কৃষকরা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টি করা। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা 11 নম্বরে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ বরাদ্দের দাবি করছি। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন তাদের পরিবার ও স্বজনদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব স্বীকৃতি ও সম্মানের সাথে সহায়তা করা। ক. শাপলা চত্বর শহীদ পরিবার। 5 মে 2013 সালে শাপলা চত্বরের নিরীহ মুসল্লিদের উপর পরিচালিত হামলায় নিহত শহীদদের পরিবার এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। আমরা তাদেরকে
রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি। 1. শাপলা চত্বর শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তালিকাভুক্তিকরণ। 2. প্রতিটি শহীদ পরিবারের জন্য এককালীন আর্থিক সহায়তা ও মাসিক ভাতা চালু করা। 3. শহীদ পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। 4. আহত ও পঙ্গুত্ববরণকারীদের চিকিৎসা ভাতা ও পুনর্বাসন সহায়তা। গ. জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছেন, তাদের আত্মদান ইতিহাসে অমর হয়ে থাকবে। তাদের পরিবার যেন রাষ্ট্রের পূর্ণ সহায়তা পায়, আমরা সেই দাবি জানাচ্ছি। 1. প্রতিটি শহীদ পরিবারকে মাসিক ভাতা, বাসস্থান সহায়তা ও সন্তানদের শিক্ষাবৃত্তি নিশ্চিত করা। 2. আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য বিনামূল্যে আজীবন চিকিৎসা সেবা এবং পুনর্বাসন তহবিল ব্যবস্থা করা। 3. কর্মক্ষমতা হারানো আহতদের জন্য বিকল্প কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা। গ. সকল শহীদদের জন্য সমন্বিত রাষ্ট্রীয় কাঠামো। 1. জাতীয় শহীদ কল্যাণ বোর্ড গঠন করা, যেমন মুক্তিযোদ্ধা, শাপলা ও জুলাই শহীদ পরিবার সহ সকল দেশ রক্ষায় জীবনদানকারীদের তালিকাভুক্তি ও কল্যাণ নিশ্চিত করা। 2. স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত শহীদদের সংখ্যা নিরূপণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি। শহীদ পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যসেবায় সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিশ্চয়তা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে একটি বাজেট কেবল সংখ্যার নথি নয়, এটি একটি জাতির স্বপ্ন, মূল্যবোধ এবং অগ্রাধিকারের দর্পণ। 9,30,000 কোটি টাকার বিশাল বাজেট প্রণয়ন আমরা ইতিবাচক মনে করি, তবে একই সাথে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রতিটি টাকার সাথে জনগণের বিশ্বাস ও প্রত্যাশা জুড়ে আছে। আমরা চাই এমন একটি বাজেট যেখানে কোনো শিশু অপুষ্টিতে না ভোগে, কোনো তরুণ কর্মহীন না থাকে, কোনো কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় এবং কোনো রোগী অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। ইসলামী অর্থনৈতিক নীতির আলোকে একটি ন্যায়ভিত্তিক, সুদমুক্ত ও মানবিক বাজেট প্রণয়নে সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে সকল সংকট থেকে হেফাজত করুন এবং আমাদের নেতৃত্বকে সৎ, দক্ষ ও জনমুখী সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন।